সেবার পুজোর সময় আমার মামার বাড়ির ছোট বড় সবাই মিলে হিমালয় ভ্রমণে গেছিলাম, আর বাড়ি পাহারার দায়িত্ব পড়েছিল আমার কাঁধে। অবশ্য আমি একা নই, বাড়ির পুরনো কাজের লোক রামলাল সেও ছিল। লোকটা রাঁধুনি হিসেবে খাসা। দুজনে মনের আনন্দে যথেচ্ছ খেতুম আর ক্যারাম পিটতুম। শুধু রাতের বেলাটা, সে কথা বলতেই এই গল্প। বাড়িটা শহরতলি এলাকায়, একেবারে শুনশান, নির্জন, আর গাছপালা পুকুর ডোবাও প্রচুর। মনেই হবে না শহরের নাকের ডগায় এমন পাড়া গিয়ে পরিবেশ থাকতে পারে। তাছাড়া বাড়িটা খুব পুরনো আমলের বাড়ি। চারদিকে শুধু বাগান, পুকুর আর একটা বাঁশবন পর্যন্ত। রামলালের বয়স হলেও শরীরখানা এখনো জোয়ানের মতোই তাগড়াই। বোঝা যায় একসময় রীতিমতো ব্যায়ামবীর ছিল। আর এমন মানুষ কাছে থাকলে পরিবেশ যাই হোক, কোনো রকম ভয় ভাবনা থাকার কথা নয়। চোর ডাকাতের সামনে রামলাল গোপে তা দিয়ে দাঁড়ালেই লেজ তুলে পালিয়ে যেতে পথ পাবে না। হ্যাঁ, প্রথম দিন সে কথাই মনে হয়েছিল, কিন্তু সন্ধ্যার মুখে বাইরের গেট বন্ধ করতে গিয়ে যখন রামলাল আমাকে ডেকে বলল, দাদাবাবু, আপনি একটু দাঁড়ান তো এখানে, আমার কেমন ডর লাগছে। গেট বন্ধ করে ছটপট ঘরে ঢুকে রামলাল একটু হেসে বলল, চোর গুন্ডা ডাকু এদের সাথে এক হাত লড়াই করা যায় দাদাবাবু, হাওয়া বাতাসের সাথে তো আর লড়াই করা যায় না। অবাক হয়ে বললুম, তার মানে? ও রামলাল, হাওয়া বাতাস ব্যাপারটা আবার কি? সে আছে, কর্তাবাবু যখন বাড়ি থাকেন ততক্ষণ কোনো ঝামেলা হয় না। রাত বিরেতে উনি বাড়ি না থাকলে বেটা পেয়ে বসে। কেমন একটা অস্বস্তি হলো ওর কথাটা শুনে। কার কথা বলছো, একটু খুলে বলো তো রামলাল। আছেন তো, মালুম হয়ে যাবে। হয়তো মালুম খানিকটা হলো কিছুক্ষণ পরেই। দোতলার একটা ঘরে বসে ফের এক দফা চা খেতে খেতে একটা গোয়েন্দা উপন্যাস সবে খুলেছি। রামলাল নিচের তলার কিচেনে রাতের জন্য রান্না করছে এবং মাঝে মাঝে তার হেঁড়ে গলার গানও শুনতে পাচ্ছি। হঠাৎ একটা বাতাস উঠল সনসনিয়ে। বাগানের দিকে যেন হুলুস্থুলু শুরু হলো। তারপর বাঁশবন থেকে বিচ্ছিরি কেঁচ কোচ শব্দ শোনা যেতে থাকলো। ঘরের জানালার কপাটগুলো খটখট করে নড়তে থাকলো। আর সেই সময় গেল আলো নিভে। সারা এলাকা অন্ধকার হয়ে গেল। দেখে বুঝলুম লোডশেডিং হয়েছে। কিন্তু ততক্ষণে রামলালের গানটা বন্ধ হয়ে গেছে। তারপর সিঁড়িতে ধূপ ধাপ দুধ দাঁড় পায়ের শব্দ করে সে এসে হাজির হলো। হাঁপাতে হাঁপাতে বলল, রসোই ঘরে হ্যারিকেন ছিল দাদাবাবু, খুঁজে পেলাম না, শিগগিরই মোম জ্বালান। টেবিলের ড্রয়ার হাতড়ে মোমবাতি বের করে জ্বেলে নিলুম। আশ্চর্য, বাতাসটা তো আর নেই। বললুম, কি ব্যাপার রামলাল, তুমি কি ভয় পেয়েছো? পাইনি, আবার পেয়েছি। বুঝলেন না দাদাবাবু, হাওয়া বাতাসের সাথে তো আর এটে ওঠা যায় না। দেখুন না, গলাটা এখনো বরফ হয়ে আছে। হাওয়া বাতাসে চোর বলে কথা। ধ্যাত্তেরি, তোমার হাওয়া বাতাসের নিকুচি করেছে। তুমি কি বলতে চাইছো বুঝতেই পারছি না কিছু। রামলাল তেমনি চোখ টিপে বলল, আছেন যখন এ বাড়িতে সব মালুম হয়ে যাবে। এখন কৃপা করে একটু রসোই ঘর মে এসে বসুন দাদাবাবু, বেডটা বড্ড জ্বালাচ্ছে। ওর কথা শুনে এবং ভাবভঙ্গি দেখে অস্বস্তি বেড়ে গিয়েছিল। তবে লোকটা গায়ে গতরে যেমন, সাহসের বেলায় মোটেও তেমনটি নয়। রান্না এবং খাওয়া শেষ হলে ওপরের ঘরে শুতে এলুম। আমি ওকে এ ঘরে শুতে বলতুম, কিন্তু কিছু বলার আগে রামলাল নিজেই অনুরোধ করলো, আপনার ঘরের মেঝেতে আজ একটু শুতে দেবেন দাদাবাবু, তাহলে একটু ঘুমটা হতো। না হলে ওই হাওয়া বাতাস আজকে আর আমাকে শুতে দেবে না।
বাতাসের কি প্রাণ আছে? বাতাস কিভাবে এবং কেন মানুষকে জ্বালাতন করবে আমি ভেবেই পাচ্ছিলুম না। ততক্ষণে আলো এসে গেছে। মেঝে শতরঞ্জির ওপর চাদর পেতে রামলাল নাক ডাকতে শুরু করেছে। ভিন্ন জায়গায় আমার সহজে ঘুম আসে না, তাছাড়া ওই অস্বস্তি। বিছানায় শুয়ে টেবিল ল্যাম্পের আলোয় গোয়েন্দা উপন্যাসটা পড়ার চেষ্টা করছি। এমন সময় আবার সেই উটকো বাতাসটা বাগানের দিকে সনসনিয়ে উঠল। তারপর জানলা খটখটিয়ে ঘরে ঢুকলো। জোরে ফ্যান চালিয়ে দিয়েছিল মশার অত্যাচারে। ভাবলুম ভালোই হলো, বাইরের ওই হতচ্ছাড়া বাতাসটা এসে মশাগুলোর দফা রফা করুক। কিন্তু ফের সেই লোডশেডিং। তারপর বাঁশবনের ক্যাঁচকোচ আওয়াজের মধ্যে ক্রমশ যেন যন্ত্রণা কাতর মানুষের গোঙানি শুনতে পেলুম। কি যেন প্রচণ্ড যন্ত্রণায় কোকিয়ে কোকিয়ে কাঁদছে। গায়ে কাঁটা দিল। এ কি আমার কানের ভুল? না, তা তো নয়। তাছাড়া ঘরের ভেতর বাতাসটা দাপিয়ে বেড়াচ্ছে। চারিদিকে বাইরে এবং ভেতরে প্রচণ্ড হুলস্থুলু চলছে। কাঠ হয়ে পড়ে রইলুম। উঠে জানলা বন্ধ করার সাহস পর্যন্ত হলো না। আচমকা নিচের তলায় প্রচণ্ড শব্দ হলো। বুঝি প্রকাণ্ড একটা কাঁচ ভেঙে গুড়িয়ে গেল। আর চুপ করে থাকতে পারলুম না। রামলাল, রামলাল, ওঠো ওঠো, শিগগিরই ওঠো তো। চুপসে শুয়ে থাকুন দাদাবাবু, ও কিছু না। কি বলছো তুমি? নিশ্চয়ই নিচের কোনো ঘরের জানলা খুলে গেছে, ছবি টবি পড়ে ভেঙে গেছে। ও হাওয়া বাতাসের কাণ্ড দাদাবাবু, চুপচাপ শুয়ে থাকুন। নিকুচি করেছে তোমার হাওয়া বাতাসের। মামাবাবু এসে যদি দেখেন এইভাবে আমরা বাড়ি পাহারা দিয়েছি, তোমারও চাকরি যাবে, আমিও মুখ দেখাতে পারবো না। ওটা ওটা, চলো দেখি কি ভাঙলো। আপনি গিয়ে দেখুন দাদাবাবু, আমি যাব না। রাগ হলে মানুষের সাহস বেড়ে যায়। বালিশের পাশ থেকে টর্চটা নিয়ে দরজা খুলে বেরিয়ে গেলুম। সিঁড়ি দিয়ে নামবার সময় টের পেলুম বাতাসটা হঠাৎ থেমে গেছে। বাতাস বলা আর উচিত হবে কি? না, একে ঝড় বলাই ভালো। শরৎকালে এমন ক্ষণিক ঝড় ভারী অদ্ভুত বটে। বছরের এই সময়টা ঝড়ের সঙ্গে বৃষ্টিও হয় এবং তা এক নাগাড়ে কয়েকদিন থাকে। কিন্তু এই আচমকা ঝড়ের স্থায়িত্ব মাত্র কয়েক মিনিট। তাছাড়া এক ফোঁটা বৃষ্টিও নেই। আকাশ সারাদিন প্রায় নির্মেঘ ছিল, রাতেও তাই। আকাশ ভরা তারা ঝকমক করছে দেখছি। নিচে তলায় পৌঁছে মনে পড়ল, যা, চাবির গোছাটা আনতেই তো ভুলে গেছি। মামাবাবু সব চাবি ডুপ্লিকেট করে দিয়ে গেছেন, আর বলে গেছিলেন প্রতিদিন সব ঘর যেন রামলালকে দিয়ে পরিষ্কার করিয়ে নিই। পরিচ্ছন্নতার বড় বাতি কর। টর্চের আলো বসার ঘরের দরজায় পড়তেই চমকে উঠলুম। দরজা হাট করে খোলা। মরিয়া হয়ে ভেতরে ঢুকে গেলুম। যা ভেবেছি তাই। ঘরের দেয়ালে প্রকাণ্ড সব বিদেশি পেন্টিং টাঙানো ছিল। দাদামশাইয়ের মস্ত একটা ছবি ছিল। মহাপুরুষদের ছবি ছিল খান কতক। দেওয়ালে তার একটাও আর নেই। মুখ থুবড়ে নিচে পড়ে খান খান হয়ে গেছে সব কাঁচ। ফ্রেম পর্যন্ত ভেঙে গেছে। আরও অদ্ভুত ব্যাপার, সারা ঘরে যেন হুলস্থুলুর লড়াই করেছে কারা। সোফাগুলো উল্টে পড়েছে, ডিভানটা কাত হয়ে রয়েছে, বইয়ের দুটো আলমারি টানাটানি করে স্থানচ্যুত করেছে কারা। হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেছি ব্যাপার দেখে। অবশ আঙুল টর্চের বোতাম থেকে সরে যেতেই অন্ধকার ঘিরে ফেলল এবং তখন সচেতন হয়ে আবার বোতাম টিপলুম। উজ্জ্বল এক ঝলক আলো কোণের দিকে গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে আমার হৃৎপিণ্ডে রক্ত ছলকে উঠল। সারা শরীর হিম হয়ে গেল যেন। ঘরের কোণেতে, মেঝেতে আর দেওয়ালে চাপ চাপ রক্ত, টাটকা রক্ত জল জল করছে। আর এক মুহূর্ত দাঁড়াবার বা ব্যাপারটা ভালো করে দেখার সাহস হলো না। তক্ষুনি ঘুরে কাঁপতে কাঁপতে টলতে টলতে প্রায় দৌড়ে চললুম। সিঁড়িতে আছাড় খেয়ে টর্চটাও গেল বিগড়ে। রামলাল মোম হাতে সিঁড়ির মাথায় দাঁড়িয়ে বলল, কি হলো দাদাবাবু? নিচের ঘরে কাকে খুন করা হয়েছে। ও কিছু না, হাওয়া বাতাসের কাজ। চলে আসুন দাদাবাবু।
সমস্ত ব্যাপারটা অস্বাভাবিক এবং ভয়ঙ্কর। কিন্তু সকালে দুরু দুরু বুকে নিচের সেই ঘরে গিয়ে আমি অবাক হয়ে দেখি রাতের সেই ভয়ঙ্কর প্রলয়ের এতটুকু চিহ্ন নেই কোথাও। কোথাও এক ফোঁটা রক্ত কেন, এতটুকু লাল দাগ পর্যন্ত নেই। তাহলে কি ব্যাপারটা নিছক দুঃস্বপ্ন? মোটেও না। একই স্বপ্ন দুজনে তো দেখা অসম্ভব। তাছাড়া রামলাল বলল, কর্তাবাবু বাড়ি না থাকলে এমনটা হয়, বাড়ির ছোট বড় সবাই তা জানে। বুঝলাম, তাই রাতের ঘটনা নিয়ে আমার মতো কেউ মাথা খারাপ করে না। শরতের উজ্জ্বল রোদে বাড়ি এবং পরিবেশ কি সুন্দর আর নির্দোষ দেখাচ্ছিল। অবিশ্বাস্য মনে হচ্ছিল রাতের ঘটনাগুলো। দিনমান হাওয়া নেই, কেমন একটা গুমোট ভাব। বিকেল অবধি রামলালের সঙ্গে সেই বসার ঘরে ক্যারাম খেললুম। তারপর রোদ কমে আসার সঙ্গে সঙ্গে অস্বস্তি জেগে উঠল। রাত হলেই এই বাড়িটা জেগে উঠবে, তাকে জাগিয়ে তুলবে এসে এক অদ্ভুত ঝোড়ো হাওয়া। বড় অবিশ্বাস্য লাগে। এ রাতে শোবার সময় মনে মনে ঠিক করেছিলাম, আজ যা কিছু ঘটুক রামলালের মতো নির্বিকার থাকব। রামলাল যথারীতি নাক ডাকিয়ে ঘুমোতে শুরু করলো, কিন্তু আমি জানি ঘটনা শুরু হলে সে জেগে যাবে। যথারীতি লোডশেডিং চলছে। বাইরে চারিদিকে একটা অস্বাভাবিক স্তব্ধতা, যেন মঞ্চের পর্দা ওঠার প্রতীক্ষায় স্থাবর জঙ্গম রুদ্ধশ্বাসে রয়েছে। রাত 10টা বাজার সঙ্গে সঙ্গে আবার বাগানের দিকে সনসন শব্দ শুনতে পেলুম। অমনি একটা জেদ এসে গেল। নিচের ঘরটাতে কাল রাতে যেন এক হত্যাকাণ্ডের শেষ দৃশ্যে উপস্থিত হয়েছিলাম। আজ গোড়া থেকে উপস্থিত থাকার ইচ্ছে পেয়ে বসল। পাছে রামলাল বাধা দেয়, তাই টর্চ নিয়ে চুপচাপ বেরিয়ে গেলুম। কয়েক সেকেন্ডের মধ্যে ততক্ষণে সেই অদ্ভুত রহস্যময় ঝোড়ো বাতাস হুলুস্থুলু বাঁধিয়েছে এসে। সিঁড়িতে পা রাখা দায়, ঝড়ের ধাক্কায় টাল খাচ্ছি শুধু। সিঁড়ির শেষ ধাপে নেমেই আলো ফেললুম বসার ঘরের দরজায়। যা দেখলুম তা দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারলুম না। ঘরের দরজাটা পুরনো এবং প্রকাণ্ড। কপাট দুটো খুলে গেল, বাতাসটা সনসন করে ঢুকে গেল তক্ষুনি। ভেতরে তোলপাড় শুরু হলো। এক লাফে নেমে ঘরে ঢুকে পড়লুম। টর্চের আলোয় কয়েক সেকেন্ডের জন্য ভেসে উঠল পাতা চাপা ঘাসের মতো ফ্যাকাশে বেঁটে একটা শরীর। মানুষেরই শরীর, পরনে প্যান্ট শার্ট আর মাথায় টুপিও যেন আছে। সে একটা ছবি টেনে নামাচ্ছিল, আমার দিকে ঘুরল। মুখটা যেন চীনাদের মতো। সেই মুহূর্তে টর্চটা বিগড়ে গেল। চেঁচিয়ে ডাকতে লাগলুম, রামলাল, ও রামলাল। টের পেলুম অসম্ভব ঠান্ডাহীন দুই হাতে কেউ আমার গলা টিপে ধরেছে। জ্ঞান হারানোর মুহূর্তেও রামলালকে ডাকার চেষ্টা করছিলাম। জ্ঞান হলে দেখি রামলালের বিষণ্ণ মুখ। সে আস্তে আস্তে বলল, শরীর ঠিক আছে দাদাবাবু? ঘড়িতে দেখলুম 12:25 বাজে। ঘরে উজ্জ্বল আলো, বিদ্যুৎ এসে গেছে। শরীর খুব ক্লান্ত, গলায় সেই ঠান্ডা স্পর্শটা এখনো লেগে আছে। তাহলে এটা দুঃস্বপ্ন নয়, যা ঘটেছে সবই সত্যি। তাহলে ব্যাপারটা রামলালকে বলতে যাচ্ছিলাম, সে বাধা দিয়ে বলল, চুপসে নিদ করুন দাদাবাবু। বুঝলেন তো হাওয়া বাতাস ব্যাপারটা কি? এবারই কর্তামশাই কেনার পর প্রথম আমিও খুব লড়াই করার চেষ্টা করেছিলাম, পারিনি। তবে কর্তামশাই এ বাড়িতে আর থাকতে চান না, বলে গেছেন ফিরে এসে বেচে দেবেন। নিচের ঘরে একজন চীনা আমার গলা টিপে ধরেছিল রামলাল। চীনা নয় দাদাবাবু, জাপানি। শুনেছি ব্রিটিশ আমলে জাপানের সঙ্গে লড়াই বাঁধলে লোকটা নিজের পেটে ছোড়া মেরে আত্মহত্যা করেছিল। এ বাড়িটা ছিল তারই, তবে ব্রিটিশ সোলজাররা এসে লাশটা ওই বাঁশবনে ফেলে দিয়েছিল। তখনও নাকি ধরে প্রাণটা ছিল, এখনও রাত বিরেতে বাঁশবনে শুয়ে কাঁদে। কি বলছো? তাহলে সেই রক্তই দেখেছি, হারাকিরির রক্ত। ছেড়ে দিন, আপনাকে বলেছিলাম না দাদাবাবু, এসব নিয়ে মাথা ঘামাবেন না। হাওয়া বাতাসের থেকে গা বাঁচিয়ে চললে কোনো ক্ষতি তো হবে না। লড়াই করতে গেলেই যত ঝামেলা, বুঝলেন তো? বুঝলুম। জাপানি ভদ্রলোক হারাকিরি করে মারা গেছেন বটে, এখনো ব্রিটিশদের ওপর রাগটা মেটেনি তার। ওকে বুঝিয়ে দেওয়া দরকার এদেশ ছেড়ে ব্রিটিশরা
কত কাল আগে চলে গেছে। আমার বিশ্বাস সেটা বুঝলে উনি স্বদেশে চলে যাবেন।